ভিডিওর শুরুতেই আমরা দেখি তিনজন স্কুল ছাত্র একজনকে কোণঠাসা করে রেখেছে। তাদের মধ্যে একজন বেশ দাপুটে এবং উদ্ধত ছেলেটি ও অনেক বুদ্ধিমান, নিজের সীমানা জানে। এই কারণেই আমি ওকে এত পছন্দ করি, কথা বলে সে ছেলেটিকে একটি থাপ্পড় মারে। উদ্ধত ছেলেটি, যাক, আমি না হয় হাত পরিষ্কার করে নেই। জানিস কেন? কারণ আমি ধনী, আর তুই টাকার জন্য যে কোনো কিছু করতে পারিস, এমনকি মারও খেতে পারিস। এরপর সে তার মানিব্যাগ থেকে 50,000 ওন কোরিয়ান মুদ্রা বের করে বলে, প্রতিটি থাপ্পড়ের জন্য 10,000 করে। সে টাকাগুলো দুমড়ে মুচড়ে ছেলেটির দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে চলে যায়। এমন সময় কালো স্যুট পরা এক সুঠামদেহী যুবক সেখানে আসে। তাকে দেখে উদ্ধত ছেলেটি বেশ ঘাবড়ে যায় এবং বিনীত হওয়ার চেষ্টা করে। স্যুট পরা যুবক, পার্ক জ্যাংগুন, এগুলো কি করছো? জ্যাংগুন তোতমত খেয়ে, আরে তেইয়ং, তুমি তো ভেতরে ছিলে, আমি তোমার জন্যই বাইরে অপেক্ষা করছিলাম। তেইয়ং, আমার জন্য কেন? আমি তো তোমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। তেইয়ং ছেলেটির দিকে তাকিয়ে লক্ষ্য করে তার গালে থাপ্পড়ের দাগ। সে বুঝতে পারে এখানে কি ঘটেছে। সে জ্যাংগুনকে ধমক দিয়ে বলে যেন সে এখান থেকে চলে যায়। যাওয়ার সময় জ্যাংগুন এবং তার সঙ্গীরা অপমানিত ছেলেটিকে আবার শাসিয়ে যায়। শেষ দৃশ্য। সবাই চলে যাওয়ার পর তেইয়ং ছেলেটিকে বলে, ওর শেষ বিদায়ের সব খরচ আমার বাবা দিয়েছেন। এখন শেষবারের মতো ওকে বিদায় জানিয়ে দাও। সবাই চলে গেলে অপমানিত ছেলেটি একা দাঁড়িয়ে থাকে। দূরে একটি দামি গাড়িতে বসে এক বয়স্ক ব্যক্তি পুরো দৃশ্যটি দেখছিলেন। ছেলেটি শেষ পর্যন্ত মাটি থেকে সেই দুমড়ে মুচড়ে যাওয়া 50,000 ওনের নোটটি তুলে নেয় এবং খুব যত্ন করে তা সোজা করে পকেটে রাখে। তার চোখে মুখে ছিল এক ধরনের চাপা ক্ষোভ এবং অসহায়ত্বের ছাপ। পুরো ভিডিওটিতে ফুটে উঠেছে ধনী গরিবের বৈষম্য এবং এক পক্ষের ক্ষমতার দাপট আর অন্য পক্ষের টিকে থাকার লড়াই। দেখা যায় একটি গাড়িতে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পাশে একজন কিশোর তেয়ং বসে আছে। গাড়ির কাচের বাইরে কিছু কিশোরকে দেখা যায় যারা মাথা নিচু করে বিদায় জানাচ্ছে। তারা হিন্দিতে বলছে, হ্যালো স্যার, এবং তেয়ংকে বলছে, বাই তেয়ং, গুড বাই। তেয়ংয়ের বাবা তখন তাকে জিজ্ঞেস করে, বন্ধুদের সাথে? আচ্ছা তেয়ং, তোমার মতে বন্ধু মানে কি? তেয়ং কিছুটা ইতস্তত করে বলে, বন্ধু তাকেই বলে যে। তখন তার বাবা কথাটি শেষ করে বলেন, বন্ধু হলো সে যার সাথে তুমি সময় কাটাতে চাও এবং সেও তোমার সাথে সময় কাটাতে চায়। তিনি আরও যোগ করেন যে তেয়ং যেহেতু একটি বিশাল ব্যবসার ভবিষ্যৎ উত্তরসূরি, তাই তার সময়ের মূল্য অনেক বেশি। এরপর দৃশ্যটি একটি সুপার শপে চলে যায়, যেখানে একজন মেয়ে নাজুহি কাজে যোগ দিয়েছে। সে হিসাব করে দেখছে তার মাসিক আয় কত হবে। সে হিন্দিতে বলছে, একদিনে 4 ঘন্টা, সপ্তাহে 6 দিন কাজ করলে মাসে 4,39,680 ওন কোরিয়ান মুদ্রা হবে। নতুন কর্মীর সাথে আলাপ। দোকানের পুরনো কর্মী লি সিং চন মেয়েটিকে কাজ বুঝিয়ে দেয়। সে হিন্দিতে বলে, আমি তোমাকে POS সিস্টেম চালানো শিখিয়ে দিয়েছি। ক্যাশ কম হলে তোমাকেই দিতে হবে। সিং চন আরও জানায় যে কন্ট্রাক্ট সাইন করার জন্য তাকে তার বাবা মাকে নিয়ে আসতে হবে। মেয়েটির কাছে একটি বড় ট্রলি ব্যাগ দেখে সে জিজ্ঞেস করে, তুমি কি ঘর থেকে পালিয়ে এসেছো? আঘাতের চিহ্ন। কথা বলার এক পর্যায়ে নাজুহি সিং চনের গালে একটি আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞেস করে, তোমার কি চোট লেগেছে? কি হয়েছে? সিং চন তাকে এড়িয়ে গিয়ে বলে, তুমি যদি এখানে অনেকদিন কাজ করতে চাও তবে শুধু নিজের কাজ নিয়েই থাকো। অপ্রীতিকর ঘটনা। এরপর দেখা যায় সিং চন বাইরে আবর্জনা পরিষ্কার করছে। তখন একজন মদ্যপ ব্যক্তি এসে একটি ক্যান ডাস্টবিনে না ফেলে নিচে ফেলে দিয়ে যায়। নাজুহি এটি দেখে ফেলে এবং অবাক হয়ে তাকিয়ে থাকে। সিং চন তাকে রাগ করতে নিষেধ করে এবং বলে, কাস্টমারদের সামনে কখনো ওভাবে হাসবে না, তুমি ক্লান্ত হয়ে যাবে। ভিডিওর শেষে নাজুহি মনে মনে বলে, জানি না ওর কুল সাজার এত শখ কেন, তবে হতে পারে ও আসলেই কুল এবং সে একা একা হাসতে থাকে। একটি রেস্তোরাঁর দৃশ্য দেখা যায়। টেলিভিশনের খবরে শোনা যাচ্ছে যে একটি এলাকায় 3 জনের পরিবারের মৃতদেহ পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তারা আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করেছেন। রেস্তোরাঁয় কর্মরত একজন নারী মা এই খবরটি শুনে স্তব্ধ হয়ে যান। এর পরপরই তিনি তার ছেলের ফোন পান, যে জানায় যে বাড়ির মালিক আবার ভাড়ার জন্য এসেছে। বাড়ির মালিকের সাথে দ্বন্দ্ব। মা বাড়িতে পৌঁছালে দেখেন যে বাড়ির মালিক এবং তার দলবল ঘরের ভেতর জবরদখল করে বসে আছে। মেয়ে, শিং উন, আমরা ভাড়া দিয়ে দেব,
কিন্তু এখন সম্ভব নয়। আপনারা অন্য কোনো দিন আসেন। বাড়ির মালিক, তুমি ওয়াদা করেছিলে 3 মাসের সময় দিলে ডাবল ভাড়া দেবে। এখন সেই টাকা কোথায়? মা, আমি আমার বেতন অগ্রিম চেয়ে আপনার ভাড়া দ্রুত মিটিয়ে দেব। বাড়ির মালিক, এভাবে চলবে না। তোমার স্বামী যতক্ষণ ভাড়া নিয়ে না আসছে, আমি এখান থেকে নড়ব না। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ছেলে শিং চুল ঘরে ঢোকে। সে বাড়ির মালিকের সাথে অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে কথা বলে। সিং চুল, আপনারা কি আমার বাবার সাথে দেখা করতে চান? ওই যে ওখানে শুয়ে আছেন। সে তার বাবাকে ঘরের এক কোনায় ময়লার বাক্সের আড়ালে লুকিয়ে থাকতে দেখে ফেলে এবং তাকে সামনে আসতে বলে। সিং চুল তার ঘরে গিয়ে জমানো অনেকগুলো টাকা বের করে। সিং উন, তার বোন, তা দেখে অবাক হয়ে যায় এবং টাকাগুলো দিয়ে বাড়ির ভাড়া মেটানোর প্রস্তাব দেয়। এখান থেকেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সিং উন, তোমার কাছে এত টাকা, চলো এগুলো দিয়ে ভাড়া মিটিয়ে দিই। সিং চুল, খবরদার, এগুলো আমার কষ্টের টাকা। আমাদের ওপর 400 মিলিয়ন ওনের ঋণ আছে। বাবা না বুঝে কাগজে সই করে ফেঁসে গেছেন। সিং উন, বাবার ওপর দোষ দিও না। ওনার ব্যবসা যে মার খাবে সেটা কেউ জানত না। সিং চুল, আমি পার্ট টাইম কাজ করি, পড়াশোনার পাশাপাশি ঘরের খরচ দিই। এটাই আমার জন্য যথেষ্ট। আমি এখন নিজের জীবন গুছিয়ে নিতে চাই। তুমি আমার ঘর থেকে বের হও। সিং চুল রাগের মাথায় তার বোনকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। বোন বাইরে থেকে চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু সিং চুল নিজের অবস্থানে অনড় থাকে। যুবতী মেয়ে সিয়ংচন, সিয়ংচন চিৎকার করে ডাকছে। মা, সিয়ংচনের আসলে হয়েছেটা কি? মা, হয়তো ও জিন শোককে নিয়ে দুশ্চিন্তায় আছে। যুবতী মেয়ে, কেন? ও আবার কি করেছে? কি হয়েছে আমাকে বলো। ও, এটা আবার কোনো নতুন নাটক? যুবক লি চল, ওয়াও, এটা তো দারুণ। এই সিরিজটা অবশ্যই পাবলিশ করা উচিত। লি চল, তুমি এটা বানিয়েছ? সহকারী, আপনি তো জগতের প্রায় সব ওয়েবটুন সিরিজই পড়ে ফেলেছেন। এখন দেখি আজে বাজে কমিক্সের নেশাও ধরে গেছে। আপনার বাবা যদি জানতে পারেন। যুবক, সেই জন্যই তো তোমাকে পাহারায় দাঁড় করিয়ে রেখেছি। কংয়ের কল আসলে আমাকে জানিও। সহকারী, ওনার নাম কং নয়, কাং। অন্তত নামটা তো ঠিকভাবে বলুন। আর আপনার বাবা যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা কি পড়েছেন? সেই ম্যাককিঞ্জি রিপোর্ট? যুবক, হ্যাঁ, ওটা আগে বলনি কেন? এখন কি করি? ব্যতিব্যস্ত হয়ে ফাইল খুঁজতে থাকে। বাবা ঘরে প্রবেশ করে। সুযোগ যখন আসে তখন নিজেকে প্রমাণ করা খুব জরুরি, কারণ সুযোগ বারবার আসে না। ঠিক বলেছি না? জীবনের এই সুযোগগুলোকে হাতছাড়া করো না। যুবক, কিন্তু বাবা, বাবা, সেদিন বুঝিয়েছিলাম না, সুযোগ ফিরিয়ে দেওয়ার অধিকার সবার আছে, কিন্তু তার ফলাফলও নিজেকেই ভোগ করতে হয়। এই কথাটা ভুলে যেও না। বাবা তার ছেলের কাছে এসে খুব গম্ভীরভাবে কথা বলেন। তিনি কাজের গুরুত্ব এবং জীবনের সুযোগ কাজে লাগানো নিয়ে কঠিন কিছু কথা শোনান। বাবার কথায় এক ধরনের প্রচ্ছন্ন হুমকি বা কঠোরতা লক্ষ্য করা যায়। বাবা চলে যাওয়ার পর যুবকটি খুব ভেঙে পড়ে। তার চোখে জল দেখা যায়। সে টেবিলের ওপর রাখা একটি ছোট খেলনা বা স্মারক দেখে কান্না করতে থাকে, যা থেকে বোঝা যায় সে তার শখ এবং বাবার প্রত্যাশার মাঝে পিষ্ট হচ্ছে।